হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং নিয়মিতভাবে আমাদের এই ক্লাসগুলো দেখতে থাকবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের ক্লাসে, আমাদের প্রথম অঙ্কে। আমাদের প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ, একটি সংখ্যাকে 80 দিয়ে ভাগ করলে অবশিষ্টাংশ 20 হয়। যখন একই সংখ্যাকে 16 দিয়ে ভাগ করা হয় তখন অবশিষ্টাংশ কত হয়? প্রসঙ্গত উল্লেখ্য, আজকের যে সেটটা দেখানো হচ্ছে সেটা তোমাদের সিডিএস, এমটিএস, সিপিও এই ধরনের পরীক্ষার যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলোর মিশ্রণে তৈরি করা হয়েছে। এটা তোমাদের আপকামিং কলকাতা পুলিশ, ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই বা কলকাতা পুলিশ লেডি কনস্টেবল, ডব্লিউবিপি লেডি কনস্টেবলের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছ আমাদের প্রথম অঙ্ক। তাহলে এখানে কি বলেছে? অবশিষ্টাংশটা বের করতে বলেছে। এখন এখানে আমরা যদি শর্ট নিয়মে করি তাহলে উত্তরটা আমি সরাসরি বলে দিতে পারবো। এই 20কে তুমি 16 দিয়ে ভাগ করবে, তাহলে দেখো অবশিষ্ট থাকছে 4। 16 একে 16 হয়, তাহলে রিমাইন্ডার থাকছে তোমার 4। তাহলে এটাই হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি তে যেটা রয়েছে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে এইটা যদি আমরা করে যাই এবং পরীক্ষার ক্ষেত্রে দেখা গেল এখানে অন্যভাবে কোশ্চেনটা দেওয়া রয়েছে, তখন কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে। তাহলে এই কোশ্চেনটা কিভাবে আসে বা কিভাবে উত্তরটা আসছে সেটা একটু ডিটেলসে তোমাদের জানা দরকার। আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আমাদের ডিভিজিবিলিটি রিমাইন্ডার যে ক্লাসটা হয়েছিল সেখানে ইন ডিটেলস আলোচনা করেছিলাম। সেটা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে। কিন্তু পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কনসেপ্টটা আগে বোঝার প্রয়োজন রয়েছে। তাহলে একটা সংখ্যা ধরলাম, যে সংখ্যাটা ধরে নাও ডি, তাহলে ডি ইজ ইকুয়াল টু স্মল ডি ইন্টু ইউ প্লাস আর। ঠিক আছে, এটা কোথার থেকে এসেছে বলো তো? এটা এসেছে এই যে সংখ্যাকে আমরা যখন ডি দিয়ে ভাগ করি, কোশ্চেন্ট পাই আর এবং আমাদের রিমাইন্ডার থাকে স্মল আর, এটা কিউ পাই আর এটা আর আসছে। তার মানে এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটাকে বলা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ভাগশেষ বা অবশিষ্টাংশ। এদের সম্পর্কটা একসাথে এইভাবে আছে। এখন এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নে কিভাবে সাজানো রয়েছে দেখো। একটি সংখ্যাকে 80 দিয়ে ভাগ করলে, তার মানে একটি সংখ্যা আমরা জানি না ডি কে 80 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে অবশিষ্টাংশ আসে আমাদের 20। তার মানে এখানে ভাগফল কত আসে এটা আমাদের জানা নেই, ধরে নিলাম এটা হচ্ছে Q1। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে যখন একই সংখ্যাকে 16 দিয়ে ভাগ করা হবে তখন অবশিষ্টাংশ কত হবে। তাহলে এই সংখ্যাটিকে এবার আমরা কি করব? 16 দিয়ে ভাগ করব। তাহলে এই সংখ্যাটিকে 16 দিয়ে ভাগ করা মানেই হচ্ছে এই সংখ্যাটিকেও 16 দিয়ে ভাগ করা। ঠিক আছে, এখানে উল্লেখ্য আমরা এই যে শর্ট ফর্মটা ইউজ করলাম, এখানে এই যে 80 রয়েছে, এই 80 কিন্তু এইটা দিয়ে তোমার দেখো অবশিষ্ট থাকছে এবং এখানে আমরা 16 দিয়ে ভাগ করেছিলাম। মানে এখানে উল্লেখ্য যে সংখ্যাটিকে যখন আমরা 80 দিয়ে ভাগ করছি এবং সংখ্যাটিকে যখন আমরা 16 দিয়ে ভাগ করছি তখন আমাদের অবশিষ্টাংশের তারতম্য আসছে। কিন্তু এখানে এই 80 যদি 16 দিয়ে ডিভিজিবল হয় বা এখানে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ডিভিজিবল হয়, দেখো 5 16তে হয় 80, তবেই কিন্তু আমাদের এই শর্ট ট্রিক্সটা কার্যকরী। না হয় কিন্তু এটা আমরা উত্তর কখনোই বের করতে পারবো না, বলা সম্ভব নয় বা উত্তর বের করা সম্ভব নয়। এরকমের অপশন থাকলে সেটাই হবে সঠিক উত্তর। তো এই ক্ষেত্রে দেখো তোমরা পরিষ্কার বুঝতে পারছো, এটা যদি এটা দিয়ে ভাগ যায় তাহলে এটা রিমাইন্ডার কত হবে? এখান থেকে কিছু থাকবে না, রিমাইন্ডার কিছু থাকলো না, মানে 0। তার মানে কি আলটিমেট এখান থেকে আমরা কি পেলাম? 20কে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের যে রিমাইন্ডারটা দাঁড়াবে
সেই রিমাইন্ডারটা বা অবশিষ্টাংশ সেটা হচ্ছে 4। সেটাই হচ্ছে আমাদের এখানের উত্তরটা। বোঝা গেল? এবার এই যে সম্পর্কটা দেখছো, এই সম্পর্কটা অনেক সময় অনেক রকম ভাবে থাকে। যেমন বলে দিল যে একটি সংখ্যাকে 80 দিয়ে ভাগ করলে অবশিষ্টাংশ ধরে নাও সাপোজ 5। তাহলে সেই সংখ্যার বর্গকে, তখন কিন্তু তোমাকে এখানে এই যে আমি যেটা জাস্ট ভাগ বললাম সেটাকে তখন কি করতে হবে, বর্গকে এত দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, এরকম সম্পর্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকতেই পারে। ঠিক আছে? তখন কিন্তু তোমার এই শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে করা যাবে না সেটা বলা যাবে না, কিন্তু যথেষ্ট জটিল হবে। কিন্তু যদি এই কনসেপ্টটা তোমার বোঝা থাকে তাহলে দেখবে অনায়াসে উত্তরটা বের করতে পারছো। বোঝা গেল? চলে আসছি নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। আমরা জানি যে I বাই পি ইজ ইকুয়াল টু RT বাই 100, তাই তো? এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবারে এখানে দেখো বলা আছে বার্ষিক কত সরল সুদে একটা নির্দিষ্ট অঙ্ক 10 বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে হচ্ছে এখানে 1 যদি হয় ইন্টারেস্ট, তাহলে তার প্রিন্সিপালও ছিল 1। তাহলে RT বাই 100। এবারে যেহেতু 10 বছরে বলা আছে তার মানে এটা হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট আর ইজ ইকুয়াল টু 10%। বোঝা গেল? খুব সহজ প্রশ্ন। থার্ড অঙ্ক হচ্ছে আমাদের একটা অঙ্ক যেটা হচ্ছে আমাদের পরিমিতির থেকে। তাহলে এখানে কি বলছে, সমান ব্যাসার্ধের 4টি বৃত্তাকার মুদ্রা তাদের কেন্দ্রগুলির সাথে এমন ভাবে স্থাপন করা হলো যাতে, ঠিক আছে, এটা আমি ছবিটা এঁকে নিচ্ছি, যাতে একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু মিলে যায়। এক একটি মুদ্রা অপর দুটি মুদ্রাকে স্পর্শ করে যদি, আচ্ছা তাহলে এখানে কি বলতে চেয়েছে যে এরকম একটা তোমার বর্গক্ষেত্র রয়েছে, সেই বর্গক্ষেত্রের 4টি কোণাতে 4টি ঠিক আছে, এটা ছবিটা ঠিক মতো করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, জাস্ট এইরকম। ঠিক আছে, এটা একটা মুদ্রা, এটা একটা মুদ্রা, এটা একটা মুদ্রা, আর এটা একটা মুদ্রা, পরস্পর পরস্পর দেখো টাচ করে রেখেছে। এবারে এইটুকু জায়গাটার তোমার এরিয়াটা দেওয়া রয়েছে, অনাবৃত অংশ বলতে এই অংশটা। ঠিক আছে, এইটা দেওয়া রয়েছে। তাহলে বলছে যে প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ কত, অর্থাৎ এই যে ব্যাসার্ধটা এটা আমাদেরকে বের করতে হবে, এই ব্যাসার্ধটা বের করতে হবে। তা আমি ধরে নিলাম, আমাদের এই যে ব্যাসার্ধটা আছে এটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এ যদি ব্যাসার্ধটা হয় তাহলে এই যে বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এই বর্গক্ষেত্রটির যেটা বাহু সেটা হচ্ছে 2a। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা কোথা থেকে পাবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে। আমরা এই কোয়ার্টার বৃত্তকে যদি বাদ দিই, 4টা কোয়ার্টার বৃত্ত, 4টে কোয়ার্টার বৃত্ত মানেই হচ্ছে কিন্তু একটা বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল কি হবে, যদি আমাদের রেডিয়াস a হয় তাহলে একটি বৃত্তের ক্ষেত্রফল মানে 4টে কোয়ার্টার বৃত্ত, কোয়ার্টার বৃত্ত বলতে 4 ভাগের 1 ভাগ একটা বৃত্তের, এরকম 4টা রয়েছে, তাহলে 4টাতে মিলে হচ্ছে 4 ইন্টু পাই স্কোয়ার বাই 4। এটা হচ্ছে একটা কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে 4টা কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই স্কোয়ার। বোঝা গেল? এবারে হচ্ছে কি, আমাদের টোটাল যে বর্গক্ষেত্রটা রয়েছে তার থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে তার থেকে বাদ দিচ্ছি মানে 4a স্কোয়ার, এটার স্কোয়ার করলে 4a স্কোয়ার, এটার থেকে আমরা বাদ দিচ্ছি পাই এ স্কোয়ার। তাহলে এটা যখন আমরা ক্যালকুলেশন করব 4a স্কোয়ার, এটা আমরা লিখছি 22 এর 7 a স্কোয়ার, তাহলে এখান থেকে আসছে 7, এটা হচ্ছে 28 মাইনাস 22
স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 6/7 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই অংশটার ক্ষেত্রফল যেটা আমাদের প্রয়োজন রয়েছে। এবারে দেখো এখানে এই 6/7 স্কোয়ার সমান দেওয়া রয়েছে 42। ঠিক আছে, কাটাকুটি করো, উপরে উপরে কাটছে। তার মানে এ সমান কত হচ্ছে? 7 ইন্টু 7, এটার রুট ওভার। তার মানে এ ইজ ইকুয়াল টু 7। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার করে। ঠিক আছে, বোঝা গেল কোশ্চেনটা? এটা সিডিএস পরীক্ষার কোশ্চেন, কম্বাইন্ড ডিফেন্স যে পরীক্ষা হয় সেই পরীক্ষার হচ্ছে কিন্তু এটা কোশ্চেন। পরের কোশ্চেন দেখছো, দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে 132 এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 11। একটি সংখ্যা 11 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? একটি সূত্র রয়েছে যেটি হচ্ছে লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তাহলে এখানে দুটি সংখ্যায় রয়েছে অর্থাৎ ফার্স্ট ইন্টু সেকেন্ড। এখন আমাদের দ্বিতীয় সংখ্যা বের করতে বলছে, সেকেন্ড ইজ ইকুয়াল টু কি হবে? লসাগু গোসাগুর গুণফল 132 ইন্টু 11 বাই হচ্ছে তোমার 11। এই গুণটা কিন্তু ভুলেও করবে না, এখানে সংখ্যা যাই থাক না কেন গুণ কিন্তু করতে যাবে না, দেখবে অনায়াসে কাটাকাটি যাবে, এটাই উত্তর পাবে। ঠিক আছে, এটা হয়তো ডেটা আলাদা দেওয়া থাকতে পারে কিন্তু কাটাকাটি অবশ্যই যাবে সেকেন্ড সংখ্যা, তবেই কিন্তু তোমার পাওয়া যাবে। বালা তার বেতনের 10% পিএম কেয়ার ফান্ডে দান করার সিদ্ধান্ত নেন। দান দিবসে অর্থাৎ যেদিন তিনি দান করছেন তিনি তার মন পরিবর্তন করেন এবং 1800 টাকা দান করেন, যা ছিল তিনি আগে যা ঠিক করেছিলেন তার 60%। তাহলে তার বেতন কত? ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করতে পারবো? আমরা ধরে নিচ্ছি যে তার বেতন টোটাল যেটা স্যালারিস এটা হচ্ছে এস। ঠিক আছে, তাহলে কি সিদ্ধান্ত নিয়েছিল? যে 10% মানে ফ্র্যাকশনে কনভার্ট করলে 1/10। ঠিক আছে, 10% দান করবে, মানে এটা সমান কিছু একটা টাকা দান করার কথা। কিন্তু কি হচ্ছে, দান করার দিন তার মন পরিবর্তন হয় এবং 1800 টাকা দান করেন, যা ছিল তিনি আগে যা ঠিক করেছিলেন, তিনি ঠিক করেছিলেন এতটা টাকা তিনি দেবেন পিএম কেয়ার ফান্ডে, আর 60%। 60 মানে আমরা যদি এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে আসছে 3/5। আমরা এখানে পুরোটাকে কিন্তু সবসময় ফ্র্যাকশনে কনভার্ট করার চেষ্টা করব। এই পুরোটা সমান হচ্ছে তোমার দেওয়া রয়েছে দেখো 1800 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এস এর ভ্যালুটা কি হবে? তাহলে এস এর ভ্যালু হবে এই 1800-কে আমরা 50 দিয়ে গুণ করছি আর এখানে 3 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, যেভাবে খুশি করতে পারো। তাহলে এখানে তুমি বাই ক্যালকুলেশন দেখতে পাবে যে আমাদের এই প্রশ্নের যেটা সঠিক উত্তর আসবে সেটা হচ্ছে 30,000 টাকা। অপশন সি তে রয়েছে। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। যদি একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের পরিধি সমান হয়, তাহলে তোমরা জানো বৃত্তর যেটা পরিধি সেটার আমাদের সূত্র হচ্ছে 2πr, যেখানে আর হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। এবং বর্গক্ষেত্রের পরিধি হচ্ছে বা পরিসীমা বলা হয়, এটা হচ্ছে 4a, যেখানে a হচ্ছে প্রতিটি বাহু। তবে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কি? ঠিক আছে, আগে বৃত্তটা বলেছে পরে বর্গক্ষেত্রটা বলেছে, মানে যে অর্ডারে রয়েছে সেইভাবেই দেওয়া রয়েছে। এটা হচ্ছে বৃত্তের পরিধি আর এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিধি। তাহলে এখান থেকে একটা সম্পর্ক দেখো পাওয়া যাচ্ছে, এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে r ইজ ইকুয়াল টু 2a/π। ঠিক আছে, এই একটা আমরা সম্পর্ক পাচ্ছি। এই সম্পর্কটা কিন্তু আমরা পরবর্তীতে কাজে লাগাবো। কিভাবে দেখো, বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই
আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এটা ইজ টু, ধরো তুমি বার করতে চাইছো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এ স্কোয়ার, তাহলে এই দুটোর রেশিও আমরা বের করতে চাইছি, এইভাবে লিখে নিলে। এরপরে দেখো এখানে রয়েছে পাই, আর এর ভ্যালুটা এইটাকে পুট করে দাও, এবং এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে একেবারে ক্যালকুলেশন করে দাও, এটা স্কোয়ার বাই পাই স্কোয়ার ইজ টু এ স্কোয়ার। এ স্কোয়ার কেটে যাচ্ছে, পাই স্কোয়ার পাইটা কেটে যাচ্ছে, তাহলে 4 ইজ টু পাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন ডি তে রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখছো, একটি সংখ্যাকে ক্রমাগত 4 ও 5 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 ও 4, ঠিক আছে, অবশিষ্ট থাকে। যখন এটি ক্রমান্বয়ে 5 এবং 4 দ্বারা ভাগ করা হয় তখন সংশ্লিষ্ট অবশিষ্টাংশ হবে। তাহলে এই যে ভাগ করার বিষয়টা, এটা হচ্ছে ক্রমাগত ভাগ বা সাকসেসিভ ভাগ করা। তাহলে একটি সংখ্যা যেটা তুমি জানো না সেটাকে ধরে নিচ্ছি আমি n, এই n কে প্রথমে আমরা কি করছি 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 দিয়ে ভাগ করলে ধরে নাও প্রথম ভাগফল হলো q1 এবং অবশিষ্টাংশ হলো দেওয়া আছে 4। পরে এই সংখ্যাটিকে, যে সংখ্যাটি পাওয়া যাচ্ছে তাকে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, সরি এটা 4 হবে না, এটা 1 হচ্ছে, 1 অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে, হলো। এবার এই 5 দিয়ে যখন ভাগ করা হচ্ছে তখন ভাগফল ধরে নাও q2 আসছে, বা q2 বা কোসেন্ট, বা এটাই হচ্ছে আমাদের ভাগফল। তাহলে এখানে আসছে অবশিষ্টাংশ 4, দেখো 1 এবং 4 অবশিষ্ট থাকছে। তাহলে বলছে এই সংখ্যাটিকে যদি আমরা উল্টোটা অর্থাৎ 5 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা অবশিষ্টাংশটাকে কি 4 1 পাবো, মানে জাস্ট এর উল্টোটা হবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু দেখো কি আসছে অ্যান্সারটা। তাহলে এখানে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, আমরা যদি এটাকে সর্বনিম্ন q2 কে 1 ধরি, q2 কে আমরা ধরে নিচ্ছি সর্বনিম্ন ক্ষেত্রে, এটাকে 0 ধরা যায় কিন্তু আমরা এটাকে 1 ধরবো। 1 ধরলে কোনো ধরনের অসুবিধা বা নেগেটিভ আসবে না, সেই কারণে আমরা এটাকে 1 ধরবো। এখন যদি আমরা এটাকে 1 ধরি তাহলে q1 এটা কি হবে, এই দুটো গুণ করব, ঠিক আছে, এই দুটোর গুণফল প্লাস এইটা সমান হচ্ছে q2। তোমরা জানো ভাজ্য ভাজকের যে সম্পর্ক রয়েছে এটাকে বলা হয় ভাজ্য, এটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় ভাগফল, আর এটাকে বলা হয় ভাগশেষ, ঠিক আছে। এদের সম্পর্কটা কি, ভাজ্য অর্থাৎ এই মাঝেরটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। অ্যাকচুয়ালি কিন্তু আমরা এটাই বার করতে চাইছি। তাহলে এখানে ভাজ্য হচ্ছে q1, যাকে ভাগ করা হয়েছে, ভাজক যেটা যেটা ভাগ করা হয়েছে 5 দিয়ে, এবং ভাগফল পাওয়া গেছে q2, ভাগশেষ পাওয়া গেছে 4। তাহলে এই পুরোটার থেকে আমরা কি পাচ্ছি, এই দুটোকে গুণ করে দাও, q2 আমাদের জানা আছে 1, মানে ধরে নিয়েছি, তাহলে এটা হচ্ছে 5 কে 5 আর 4 হচ্ছে 9। তাহলে এটা যদি আমাদের 9 হয়ে যায় তাহলে আমরা n কি পাবো, ওই একই রকম ভাবে 4 9 36 আর একে হচ্ছে 37, অর্থাৎ আমাদের সংখ্যাটা পাওয়া গেল দেখো 37। এবার আমরা যেরকম বলেছে সেরকমটা যদি করি, যে 37 রয়েছে, একে আমরা ভাগ করছি 5 দিয়ে, তাহলে 5 7 হচ্ছে 35, অবশিষ্ট থাকছে 2। একে এবার আমরা ভাগ করছি 4 দিয়ে, তাহলে 4 একে 4, অবশিষ্ট থাকছে 3। তাহলে আমাদের অবশিষ্টগুলো কি কি এলো, 2 এবং 3। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 2, 3। বোঝা গেল? খুব ভালো প্রশ্ন। কর্ণাটক পুলিশ 2016-তে, কর্ণাটক পুলিশ 2016-তে কিন্তু এই কোশ্চেনটা এসছে।
খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখছো পরিমিতি থেকে। 92 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বর্গক্ষেত্র তোমরা জানো এটা হচ্ছে বর্গক্ষেত্র যার চারটি যে বাহু রয়েছে সেই চারটি বাহুই হচ্ছে সমান এবং এখানের বিপরীত চারটি কোণেও কিন্তু সমান। তাহলে আমাদের এই যে কর্ণগুলো আসবে এগুলো কিন্তু হবে পরস্পর সমান। ঠিক আছে, এটাও সমান হবে। এখন এখানে আমাদের ফর্মুলা থেকে বলা যায় যে কর্ণ সমান হচ্ছে √2 ইন্টু বাহু সমান হচ্ছে কর্ণ। কর্ণ মানে সেটা দেওয়া আছে 92। এখন এইটা কি করে আসছে না, এটা হচ্ছে যদি আমরা এ ধরি, প্রত্যেকটাকে এ ধরে নিই, তাহলে এখানে কি আসছে, এটা একটা সমকোণী ত্রিভুজ আসছে। তাহলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, বা অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ এখানে হচ্ছে √2a স্কোয়ার, যেটা সমান আমরা পাচ্ছি এ বেরিয়ে আসছে √2, অর্থাৎ কর্ণ হচ্ছে a√2। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কর্ণ 92 ইজ ইকুয়াল টু বাহু মানে যেটা আমরা এ ধরেছিলাম ইন্টু √2। তাহলে বাহু সমান কি হবে 92 বাই √2। এবার আমরা ক্ষেত্রফল সমান জানি বাহুর স্কোয়ার হয়, তাহলে এক্ষেত্রেও আমাদের কি হবে 92 √2 তার স্কোয়ার। আমরা এটাকে দুবার এইভাবে যদি লিখি তাহলে দেখো এখানে এই দুটোতে গুণ করলে 2 চলে আসে, তাহলে এই দুটোতে আমরা যদি কেটে দিই তাহলে এইটা আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারছি। ঠিক আছে, তাহলে 46 দুগুণে হয় 92, তাহলে 6 দুগুণে হচ্ছে 12, অর্থাৎ যার ইউনিট ডিজিট শুধু 2 রয়েছে সেটাই হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা তোমরা দেখে নিতে পারো, এটা তোমরা দেখে নিতে পারো 92 ইন্টু 92 ডিভাইড বাই 2 যদি করো তাহলে 4232 চলে আসছে। ঠিক আছে,